তাহলে আজকের ক্লাস আমাদের ছোটদের রসায়ন 9 নম্বর। এর আগের আমি ভিডিওতে সংকেত লেখা শিখিয়েছি, পরমাণু পারমাণবিক গুরুত্ব পড়িয়েছি ক্লাস নম্বর 8-এ। আজকে আমার 9 নম্বর ক্লাস ছোটদের রসায়ন। এটাতে আজকে অণু এবং আণবিক গুরুত্ব সম্বন্ধে জানতে পারব। খুব ইম্পর্টেন্ট ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করার জন্যে, ক্লাস 9 ক্লাস 8-এর তো পুরো কাজে দেবে এইটা, স্ট্যান্ডার্ডটা এইটা। 5-এর বাচ্চা আরামসে বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে। 5-এর বাচ্চাকে আমি রেডি করে নিয়েছি, যারা প্রথম কুড়ির মৌলটা আয়ত্ত করেছে, মুখস্থ না, আয়ত্ত। যেমন আয়ত্ত বলতে বোঝায় নাইট্রোজেন 7 নম্বর মৌল, বোরন 5 নম্বর মৌল, 14 নম্বর মৌল সিলিকন, 18 নম্বর আর্গন, ফসফরাসের যোজ্যতা 3, নাইট্রোজেনের যোজ্যতা 3, কার্বনের যোজ্যতা 6, বোরনের যোজ্যতা 3। আজকা যারা বলতে পারবে, আজকা অনর্গল যারা বলবে এটা এই কথাগুলো ফ্লুয়েন্সি, যে যোজ্যতা ডাইরেক্ট বলতে পারছে। প্রথম কুড়িটা মৌল দাপট চলে এসেছে যাদের। সোডিয়াম 1 নম্বর যোজ্যতা, সোডিয়ামের যোজ্যতা 1, ম্যাগনেসিয়ামের 2। ওটা তো সিরিয়াল আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, কিন্তু এলোপাথারি যখন যোজ্যতা বই, অক্সিজেনের যোজ্যতা 2, ক্যালসিয়ামের যোজ্যতা 2, সালফারের যোজ্যতা 2, বোরনের যোজ্যতা 3, 5 নম্বর মৌল বোরন, নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, হিলিয়াম নিয়ন আর্গন। এইটা ফাংশন গুরুত্বপূর্ণ, এদের যোজ্যতা 0। তার কত কাছে কত আগে, সর্বোচ্চ যোজ্যতা 4 হবে মোটামুটি এখন এভারেজ। পরিবর্তনশীল যোজ্যতা আমি অন্য ক্লাসে দেবো, সেখানে আমি বুঝাবো, আরও যোজ্যতার অনেক ব্যাপার আছে। এখন পুরা ক্লাসটাই ছোটোদের জন্য। বাচ্চারা প্রথমে এইটু শিখুক, তাহলে ওর সাহসটা বাড়বে, তারপরে তো প্রপার সূক্ষ্ম এবং তীক্ষ্ণভাবে পরে পড়ানো হবে। আজকের ক্লাস সবাই দেখো, অণু আণবিক গুরুত্ব। যারা যারা আগের ক্লাস দেখোনি তারা আগের ক্লাসটা আয়ত্ত করো, মুখস্থ না, খাতায় নোট করেও তুমি হবে না, কিছু আয়ত্ত করতে হবে, অ্যাপ্লিকেশন কার্যালয়। যদি তুমি এইটা শিখেছো, দেখুন আমি আজকা দিচ্ছি, যদি তোমাকে আমি বলি বোরন অক্সাইডের সংকেত কী, এইটা যদি তুমি লিখতে পারবে, তাহলে তুমি আগের ক্লাসে শিখে গেছো। আমার দেখো ঝট করে বলবো বোরন, এটাও একটা শিক্ষা যে বোরন চিহ্ন বি, এটাও একটা শিক্ষা আগের ক্লাসে দিয়ে আছে। অক্সিজেন মানে অক্সাইড, বোরনের যোজ্যতা 3। আজকে বোরন ভাবার নাই যে বোরন 5 নম্বর মৌল। হাইড্রোজেন হিলিয়াম, তুমি যদি এরকম করতে থাকো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, তাইলে 5 নিক অনেক কষ্ট মষ্ট করে যোজ্যতা 3 কোনো মতো বাড়ি করলে বিকাশ হতক্য, তাইলে তোমার স্মার্টনেস কোথায়? আরে 5 মিনিটে 500 সংকেত লিখতে শিখতে হবে। তারপরে অক্সিজেন, এবারে তুমি আবার সেই হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম করে 8 অক্সিজেন খুঁজা পাইলে, তারপর অক্সিজেনের যোজ্যতাটা কোনো মতে বুঝলে যে 2 হবে, তাহলে হইল নাই। তারপরে ক্রস করলে B2O3 করলে, তারপরে স্যারকে দেখাইলে, সার দিন ছিল মহালয়ার দিন এইটো, তুমি দেখাইলে বিজয়ের দিন এইটো B2O3। স্যারও বললো বিরাট শিখিছো, চলবে নাই। তোমাকে মহালয়ার দিনে দেওয়ার মাত্র তোমাকে B2O3 বলতে হবে, স্যারকে দেওয়ার দরকার নেই। স্যার বলুন আমাকে, আমি মুখে বলছি সংকেত, তবে তোমার আয়ত্ত মুখস্থ থেকে বিরাও। মুখস্থ বলিনি আমি, প্রথম কুড়িটা মনে মুখস্থ সবাই করিছে এখন, জন্মের থেকেই জানে, কিন্তু ওইটাকে অ্যাপ্লিকেশনই করতে লিখছে, ওইটাকে কাজে লাগাইতে এখনও শিখে নেয়। তুমি বাচ্চাদের চেক করাও, তুমি হয়তো 7টা ছোটদের রসায়নে দেখলে, আমার 5 বার করে দেখলে, তুমি দেখার পরে বাচ্চাকে চেক করো যে বাচ্চাকে সংকেত দাও, ঝট করে একটা সংকেত দাও। তুমি বাচ্চাকে সংকেত দাও ফসফরাস ক্লোরাইড কত, বাচ্চা কত দেরি করছে দেখো। যে বাচ্চা ফসফরাস ক্লোরাইডের যোজ্যতা ঝটাক করে মারিয়ে দিচ্ছে PCl3, দেখো আমি এইটা ব্রেনে করলাম পুরোটা, যেটা বোর্ডে ছিল এটা ব্রেনে, তবে তোমার আয়ত্ত হয়েছে, তবে তোমার চ্যাপ্টার কাজে লাগছে, তবে আমার ক্লাস হলো সার্থক। আর তুমি যদি এখনও ফসফরাসের চিহ্ন অনেক পরে ভাবছো, প্রথমে ভেবিছ নে মুছে পি বললে, তারপরে তুমি ক্লোরাইডের চিহ্ন প্রথমে এমনি লিখলে Cl, নে 7 ধমকাইল নে L তো মুছলে, ও ছোটো হাতের ঠিক আছে Cl। তারপরে করলে ফসফরাস, করলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম নে 15 দেখা পাইলে, তারপরে বুঝলে যে আর্গন 18 তো নিষ্ক্রিয় আছে, তারপরে তুমি ফসফরাসের যোজ্যতা 3 খুঁজা পাইলে, ক্লোরিন 17 নম্বর মৌল, আস্তে আস্তে গনে ক্লোরিন 17 পাইলে, তারপরে তুমি পাইলে ক্লোরিনের যোজ্যতা তাইলে 1 হবে, তারপরে এদিকে গেল, তারপরে চলে এলো PCl3। আর আমি বলেছিলাম ডাইরেক্ট PCl3, কোনো মুখস্থ ছিল না। তুমি সংকেত দাও, ডাইরেক্ট উত্তর পাবে সংকেতের, ডাইরেক্ট। এটা একটা বাচ্চাও পাইবে, 5-এ না পারলেও 6-এ পারি যাবে যদি চর্চা করে। এটা চর্চা অন্য জিনিস আর মুখস্থ অন্য জিনিস। আমি 7টা 8টা ক্লাস দিচ্ছি যাতে করে সবাই এটা আয়ত্ত করতে পারে। মুখস্থ আর আয়ত্ত দুটা জিনিসের তফাৎ আছে, এটা বুঝতে হবে। প্রথম 20টা মূল কার কার আয়ত্ত আছে। আয়ত্ত বলতে বোঝায় আর নালা নর্দমা সব জিনিস। আমি কালকে একজনকে প্রশ্ন করেছিলাম, 3 বছর ধরে এটি চর্চা করছে আমার সাথে। আমি ওকে প্রশ্ন করেছিলাম যে সালফারে কটা প্রোটন আছে, ছিল উত্তর দিছে 11টা। তাহলে তুমি জুনিয়র কেমিস্ট্রির ক্লাস দেখে কী করছো?
জুনিয়র কেমিস্ট্রি পড়ায় বাহাদুর স্যার, বিরাট দেয় বাহাদুর স্যার বিরাট দেয়, কিন্তু তুমি কী করছো? বিরাটটা নিতে পারছো? বিরাটটা লাও, বাহাদুর স্যার বিরাট দিচ্ছে জানি আমি একদম নিজেই জানি আমি বিরাট দিচ্ছি এটা। কিন্তু ছাত্ররা আদৌ কি এটা কাজে লাগাইছে? আদৌ কি সিস্টেমে পড়ছে? সালফারের 16 নম্বর মৌল, প্রোটন আছে 16টা, ইলেকট্রনও 16টা আছে, পরে বুঝতে পারবে। সালফার কালকে একজনকে প্রশ্ন করেছিলাম, ও ডাইরেক্ট উত্তর দিচ্ছে 11টা। তাহলে প্রথম 20টা মৌল মুখস্থ করে তোমার লাভটা কী হইল? সোডিয়ামের প্রোটন আছে 11টা, 11 নম্বর মৌল সোডিয়াম বটে। তাহলে এত প্রশ্নের উত্তর হবে শুধুমাত্র 20টা পরপর মুখস্থ করে পড়ে। পরপর 20টা মৌল মাত্র মুখস্থ করতে হবে, 10 লাখ মুখস্থ করতে হয়েছে না তোমাকে। এটাও মুখস্থ করতে হইতো, নাইলে PCl3, এটাও মুখস্থ করতে হইতো, B2O3, বোরন অক্সাইডের সংকেতটাও। কিন্তু তোমাকে ওইগুলো মুখস্থ থেকে বাঁচাচ্ছি আমি। 10 লাখ মুখস্থ করবে নাকি 20টা মুখস্থ করবে? 20টা মুখস্থ করলে 10 লাখ কভার, সিস্টেমটা শেখো। তারপরে আবার মূলক আছে, এটা তো আমি মৌলতে যৌগতা দিচ্ছি, প্রথম 20-র মধ্যে আছে। দেখো ফসফরাস ক্লোরিন প্রথম 20-র মধ্যে, এই সংকেত আলাদা। আমি কি দিচ্ছিলাম তোমাকে? আমি দিচ্ছি মূলক দিয়ে সংকেত। 3 নম্বর ক্লাসে তোমাকে ছাড়িয়েছি আমি মূলক দিয়ে সংকেত, মূলক। এটা তো মৌল সংকেত, বোঝার চেষ্টা করছি আমি কি বলছি। এটা তো মৌল দুটাই, কিন্তু মূলকের সংকেত আছে। যেমন মূলকের সংকেত বলতে কি বোঝাচ্ছে? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম 2, দেখছো সুপারফাস্ট ক্যালসিয়াম। তুমি গণিবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম 20, তবে যোজ্যতা 2। আরে ক্যালসিয়াম বলতে বলতে তাৎক্ষণিক যোজ্যতা 2, ঝপাক করে মারিবে, তবে তোমার আওত্ত আছে প্রথম 20টা মৌল। মুখস্থ তো ওদেরও আছে, যারা বিকালে বাই করবে কেটে। মাথায় ঢুকছে? জাগো, সচেতন হও। প্রথম 7টা ক্লাসকে রিপিট করে দেখো। তোমার আর কোনো ভৌতবিজ্ঞান 8-এর পড়ার কোনো বইটা দরকার হবে না। 8-এর বইটা তুমি ঢাকা দিয়ে রেখে দাও, ইউনিট পরীক্ষা দিতে যাবে। ইউনিটের নম্বরটাও খুব সিরিয়াস হয়ে দিয়েছি। এবার দেখো ফসফেট, PO4 মূলক বটে, যোজ্যতা 3, তোমাকে দেওয়া হয়েছে 2 নম্বর ক্লাসে। এইবারে এইটা C3 CA3 আর PO4, এটা মূলক ফসফেট, যোজ্যতা 2, হোল দিয়ে যোগ দিতে হবে। এইটা তুমি যেদিন ডাইরেক্ট লিখতে পারবে এই ক্রসটা না করে ব্রেনে, সেদিন তুমি শিখেছো জিনিসটা। তাহলে তোমার 8টা ক্লাস ক্লিয়ার আছে। আর যদি তোমার এটা না পাইছে এখনও, তার মানে তুমি 8টা ক্লাসে আরও প্র্যাকটিস করো। অত প্র্যাকটিস করা আমার পক্ষে সম্ভব নয়। এটা তোমার ঘরে তুমি নিজেই হয় একলব্যভাবে প্র্যাকটিস করো, একলব্যের মতন নিজেই একটা মাটির দ্রোণাচার্য বানাও, কিংবা কোনো একটা দ্রোণাচার্যের সামনে বসে প্র্যাকটিস করো। নিজের বাবা হোক বা আরও কোনো গার্জেন হোক, দাদা হোক, তাদের সাথে প্র্যাকটিসটা করো। কিংবা বললাম তো গুরু লাও একটা একলব্যের মতন, আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে নিয়েছিলাম একলব্য, ঠিক আছে? তো তোমরা এইটা সংকেতটা আয়ত্ত করতে হবে 8টা ক্লাসে। আজকে আমি তার উপরের ক্লাস দেবো, অনু এবং আরম্ভের গুরুত্ব। এটা আমি একটা প্রিভিয়াস ক্লাসলা বললাম যে প্রিভিয়াস ক্লাসলা তুমি কি কত ধরনের তোমাকে প্রশ্ন আমি করতে পারি। যদি সেইগুলো যদি উত্তর পারিছো, তাহলে তুমি 8টা কেমিস্ট্রি ক্লাস তোমার ক্লিয়ার আছে। উত্তরটা তাৎক্ষণিক হবে, ওই মহালয়ার প্রশ্ন বিজয়ের দিনে উত্তর দিলে হবে না। মানে 5 মিনিটও এটাই আমার কাছে, 5 মিনিট যদি লাগাইছো সেটাও মহালয়া থেকে বিজয় হয়ে গেল। তাৎক্ষণিক উত্তর হবে, তাৎক্ষণিক সেকেন্ডে উত্তরটা আসবে। সংকেত 1 সেকেন্ডে উত্তর হবে, কুইক সংকেত শিখতে হবে। আর যারা কুইক সংকেত শিখেছো তাদেরই ক্লাসটা সার্থক হয়েছে। আমি যে সিরিজটা ছাড়ছি, আমি যে চেষ্টাটা করে যাচ্ছি, চেঞ্জ করে দেবো পুরো। এরা তোমার ক্লাস শুনতে হবে। চলো আজ অনু পড়ছি। দেখো, এর আগের দিন আমি পরমাণু এবং পারমাণবিক গুরুত্ব পড়িয়েছিলাম। পরমাণুকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো হাইড্রোজেনের চিহ্ন H, পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার রীতিকে চিহ্ন বলে। চিহ্ন কাকে বলে যদি কেউ লিখবে? হাইড্রোজেনকে H বুঝায়, নাইট্রোজেনকে N বুঝায়, নিয়নকে Na বুঝায়, সোডিয়ামকে Na বুঝায়। দেখো N দিয়ে সব, নাইট্রোজেন তো N নিয়ে নিচ্ছে। তখন এবারে নিয়নকেও যদি তুমি N দিবে উচ্চারণ স্থলে, তাহলে তো নাইট্রোজেন আর নিয়ন তফাৎ থাকবে না। তখন নিয়নে আমি N একটা ছোটো হাতের E দিয়ে দিই, সোডিয়ামে Na দিই, নেট্রিয়াম নাম, ওই জন্য তোমার আউট হয়ে যাবে। সোডিয়াম উচ্চারণের সঙ্গে নামের কোনো সঙ্গ নাই, আউট হয়ে যাবে, ওইলা চিন্তা নেই। তখন একটি Na বলতে কি বুঝাচ্ছে? একটি বলতে একটি পরমাণু বুঝাচ্ছে। তুমি যদি এইটার আগে 2 দিয়ে দাও, তাহলে কি বুঝাচ্ছে? 2টা সোডিয়াম পরমাণু। অনুর কোনো সিন নেই। এইটার আগে যদি 20 লাখ দিয়ে দাও বা 30 দিয়ে দাও এইটার আগে, তার মানে বুঝাচ্ছে 30টা নিয়নের পরমাণু। তুমি যদি এইটার আগে 40 দিয়ে দাও নাইট্রোজেনটার আগে, তাহলে কি বুঝেছে? 40টা নাইট্রোজেনের পরমাণু। এইটার আগে যদি 27 দিয়ে দাও, তাহলে কি বুঝেছে? 27টা হাইড্রোজেনের পরমাণু। এটা ছিল পরমাণু। এদের পারমাণবিক গুরুত্ব আছে। পারমাণবিক গুরুত্ব আমি লিস্ট দিয়েছিলাম, এসেন্সিয়াল পারমাণবিক গুরুত্ব, যদিও বইয়ে সাপ্লাই দেয়। দেখবে 10 ক্লাসের রাসায়নিক গণনার অঙ্ক আছে, এখানে কাজে দেবে পারমাণবিক গুরুত্বগুলো। অনেক সময় অনেক পারমাণবিক গুরুত্ব দেওয়া থাকে না। ক্লাস 10-এর প্রিভিয়াস ইয়ারের আমি কোশ্চেন ছাড়ছি পারমাণবিক গুরুত্বের, যত অঙ্ক আছে সব অঙ্ক পাবে। অলরেডি আমি 19 সাল তক অঙ্ক দিয়ে নিয়েছি রাসায়নিক গণনার। 20,
21 সালে মাধ্যমিক হয় না, 22 আর 23-এর ক্লাস আসবে রিসেন্ট পারমাণবিক গণনা। এগুলাও তোমার কেমিস্ট্রির মধ্যেই পড়ছে, এগুলাও ছোটোদের কেমিস্ট্রি। পৃথিবীতে সবই ছোটোদের কেমিস্ট্রি। যখন তুমি অনার্স করবে সেটাও ছোটোদেরই কেমিস্ট্রি, বিরাট কিছু বড় কেউ নয়, ঠিক আছে? তো ছোটোদের কেমিস্ট্রি নামটা বুঝতেছো, একটা লজিক দিয়ে আছে শুধু। আমি কেমিস্ট্রি শিখাইতে চাইছি, ছোটোদের দিলে সাহস বাড়ে পড়িতে, ঠিক আছে? যখনই ছোটোদের বলে দেবো তখনই সাহস বাড়ে, আর বিশ্বাসটা মানুষের বেশি বেরিয়ে যায়। ছোটোদের হরলিক্স, জুনিয়র হরলিক্স বললে হরলিক্সটা খুব খাইতে মন যায়, ওই হরলিক্সটা সিনিয়ররাও খাইতে পারে, কোনো তফাৎ নাই, জোর সবারই বেরবে, বুঝতে পারছো? তো এখন হাইড্রোজেনকে বলা হইলে কোনো দিন তুমি একা ঘুরো তো মার্কেটে একদিন একা ঘুরো, খোলামেলা আকাশে মুক্ত বাতাসে তুমি ঘুরে বলো হাইড্রোজেনকে। হাইড্রোজেন একা বলছে আমি পারবো না বাবা, বিরাট ভয় লাগে আমার। পৃথিবীতে এমনি গাদা হাইড্রোজেন ধরো কোনো জায়গায় ছড়ে আছে, গাদা হাইড্রোজেন এইচ। কেউ কিন্তু একা মুক্ত অবস্থায় বাতাসে মানে ইয়ার একা ঘুরে বলতে পারে না, কথার বোঝার চেষ্টা করবে। একদিন এই হাইড্রোজেনগুলা কোনো জায়গায় একটা সৃষ্টি হয়, কোনো একটা বিকারের মধ্যে সৃষ্টি হয়। তুমি জিঙ্ক দিয়ে দিবে, দেখো তুমি যদি জিঙ্ক দিয়ে দিবে আর সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবে H2SO4, তাহলে এখানে ছোটো ছোটো হাইড্রোজেন পরমাণু সৃষ্টি হয়ে যায়, গাদা পরমাণু, কিন্তু ওরা বিরাইতে পারে না বোতল থেকে। এবারে ওরা কী করে বিরাবে সেইটা বুঝো। দুটা হাইড্রোজেন পরমাণু এক কাছে আসবে, বলে এ ভাই, বলো কী ভাই, বলছে চো আমরা একটু মুক্ত বাতাসে ঘুরে বুঝব। তখন বলবে চো আমরা দুজন ছাড়া কেউ, এদের ভগবান এমনই এদের কোয়ালিটি দিয়েছে যে আমরা এরা দুজন যদি একত্রিত হয় তখনই এরা স্বাধীনভাবে ঘুরে বলতে পারে। তাহলে এরা যখন বিরহাবে এখান থেকে, তখন কী হয়ে বিরহাবে বলো? H2 দ্বীপ। এইটাকেই বলা হয় অণু। এইগুলা কী ছিল? ক্লিয়ার ধারণা দেবো একদম। অণুর ধারণা অনেকের থাকে না, একদম তুমি সুপারহিট ধারণাটা পাবে এখানে অণুর, বুঝতে পারছো? তাহলে অণুর সঙ্গে পরমাণু তফাৎটা, পরমাণু সৃষ্টি হয়ে যায় যে কোনো পরমাণু, কিন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়াইতে নাও পারে। হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হয়েছে, দুজন মিলে বিরহায়। এই দুজন সেট করবে, এই দুজনও সেট করে নিল নিজে, তুমি চ দুজন, আমরা দুজন বিরহাই যায়। রূপাই সাজু যখন H2 হয়ে বিরহাই গেল, এই দুজন বলছে চ আমরা সোনু মনু দুজন বিরহাই যায়, তাহলে H2 বিরহাই গেল। তখন এই H2গুলো কী হয়ে গেলো? যেটা মুক্ত এইটার মধ্যে যখন থাকছে তখন মুক্ত লয়, আবদ্ধ অবস্থায় পরমাণু থাকতে পারে, পরমাণু সৃষ্টি হতে পারে, পরমাণুর অস্তিত্ব থাকতে পারে। কিন্তু মার্কেটে তুমি যদি স্বাধীন অস্তিত্ব থাকবে না, এবার স্বাধীন অস্তিত্ব কার থাকবে? অণুর। যখনই হাইড্রোজেনের ক্ষেত্রে দুটা এক কাছে হয়ে গেল তখনই এটা অণু কল্ড। ক্লিয়ার হয়েছে সবার? ওকে। এবার আমি আমি নিয়নের কথাটা বলছি। হ্যাঁ, নিয়নের পরমাণু আর অণুটা এই বক্সের মধ্যেই চলবে সব কাজ। এটা একটা বদ্ধ বক্স, আর এটা হচ্ছে খোলামেলা প্রকৃতি, এটার বাইরেটা। হ্যাঁ, ভালো করে দিচ্ছি তোমরা, একটু ধরে থাকবে কেউ এসে করে ক্লাসটা শেষ করতে, এই সাইডটা ধরে থাকবে। সরি, একটু ডিস্টার্ব এসছে, বোর্ডটাও চেঞ্জ হবে, ওই জন্য বোর্ডটা চেঞ্জ হবে জানে, একটু ভালো করে ধরবে এখানটা। হ্যাঁ, একজনকে আমি ক্লাসটা পুরো ধরে রাখা করাবো, ক্লাসটা কিন্তু শেষ করতে হবে, গুরুত্বপূর্ণ এটা। তো দেখো জিনিসটা, এটা ছিঁড়ে গেছে, টেনশন নিও না। তো এইটা নাইট্রোজেনের ক্ষেত্রে এরকম এন গাদা কোনো একটা সিস্টেমে থাকতে পারে, কিন্তু প্রকৃতিতে আলাদা পৃথক অস্তিত্ব হবে তখনই যখন দুটা নাইট্রোজেন একত্রিত হয়ে কী হয়ে বের হবে বাইরে? N2। তাহলে বলো নাইট্রোজেনের পরমাণুটা কি N, কিন্তু অণুটা কি N2। তোমরা একটা অণু পরমাণু লিস্ট করে লিখবে, এদিকে পরমাণু সংকেত আকারে লিখবে, আর এদিকে লিখবে অণু। সবাই খাতাতে এটা করবে। যেমন আমি হাইড্রোজেনের পরমাণুটুকু বললাম H, কিন্তু অণুটুকে কি বলছি? H2। নাইট্রোজেনের ক্ষেত্রেও বলে দিলাম পরমাণুটো N, অণুটো কি? O2। অক্সিজেনের ক্ষেত্রে এরকম, এই তিনটা একদম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তুমি তো হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন নাম তো শুনেছি জন্মের থেকে। এই তিনটারই এইলা তিনটা অণু, আর এই তিনটা কি বটে? পরমাণু। এবার একটা মৌলের বলছি আমি, ওজন গ্যাস। অক্সিজেন লয় এটা, ওজন নতুন গ্যাস, কিন্তু ও দিয়েই তৈরি। দেখো মজাটা দেখে এবারে, ধরো আমি ওজন গ্যাস বলছি, নাম শুনেছি ওজন গ্যাসের? দেখো অক্সিজেন পরমাণু বটে, ওইটা তো অক্সিজেন পরমাণুই আছে, পরমাণুটি কার আছে? অক্সিজেনেরই। কিন্তু একদিন ওরা বলছে আমরা তিনজন একসাথে বিরাবো, সেট হয়ে মার্কেটে ঘুরে বলবো চ তিনজনও বিরাইতে পারে ওরা। যখন তিনজন একসাথে বিরায় তখন ওইটার নাম কি হয়ে গিয়েছে? O3, এবং সেটা ওজন, সেটার অক্সিজেন লয়। এইটাতে তুমি বুঝিয়ে আসল জিনিসটা, যদি বুঝবার আসে অণু চ্যাপ্টারটা। দেখো O2টা ছিল অক্সিজেন অণু, কিন্তু যখন ও চিহ্নই আছে পরমাণুটা O3,
এই অণুটা O3 যখন হচ্ছে তখন এইটা ওজনের অণু, এটা অন্য জিনিস, এটার সঙ্গে এটা কোনো রিলেশনই নেই। ফার্স্ট এটা বুঝো, এটা নতুন জিনিস হয়ে গেছে। কী নাম ইয়ার? O3। হ্যাঁ, ইয়াদের মূল ম্যাটেরিয়ালসটা কি? ও পরমাণু। এটা তো ও পরমাণু আছে 3টা, এটাতে ও পরমাণু কটা আছে? 2টা। তফাৎ বুঝছো? ব্রেনটা খাটাও, একটু ব্রেনটা খাটাও। অনুপরমাণু তফাৎটা মাথায় ঢুকাও। আমি তো লেখাই দেবো ওখানে অনুপরমাণুর চিহ্ন, তোমাকে মুখস্থও নিয়ে নেবো, লাঠিচার্জ করে দেবো, পরের দিনই তুমি মুখস্থ বলে দেবে, কিন্তু ফিলিংসটা নিতে পারলে তুমি। অনুর ফিলিংসটা, অনুর ফিলিংস অনেক স্টুডেন্টদের থাকে না। অনু যে কী জিনিস, পরমাণু বোঝা একদম সোজা, কিন্তু ও যখন তুমি অনু বুঝে গেলে কেমিস্ট্রি অনেকটা দখল হয়ে গেলো তোমার হাতের। আর আমি উদাহরণ দেবো, চিন্তা নেই। দেখো ফসফরাস, যেমন ফসফরাসের চিহ্ন পি, তাহলে এই পি যদি থাকে একটা পরমাণু বুঝে ইচ্ছে গেলো সব। ধরো এক গাদা পরমাণু আছে, কিন্তু এত স্বাধীন অস্তিত্ব নাই। স্বাধীন মানে বুঝছে আকাশে বাতাসে ঘুরিয়ে বলতে লাগবে। পরমাণু আছে, কোনো পরীক্ষাগারে থাকবে, কোনো বিকারের ভিতরে থাকবে, কোনো জলীয় অবস্থায় থাকবে, কিন্তু স্বাধীন অস্তিত্ব নাই। কল্পনাতে পরমাণু আছে, কিন্তু যখন এ চারটা একসাথে বের হবে, তার মানে ইয়ার P4 বোঝার চেষ্টা করো। P2ও বেরোতে পারে না, 2টা পরমাণু একসাথে বেরোতে পারে না, 3টাও বেরোতে পারে না। কটা বেরোতে পারে? 4টা। তাহলে বলো ইয়ার অণুটা কত? P4, কিন্তু পরমাণুটা কি? P। পরমাণু সবারই চিহ্নটাই পরমাণু হবে, বুঝতে পারছো তো? চলো সালফারে যাই, সালফারে আরও জমাট হবে। দেখো সালফারের গাদা পরমাণু আছে, ধরে নিলাম প্রথমে এখানে গাদা পরমাণু, কিন্তু স্বাধীন অস্তিত্ব নাই। এস 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 বোর্ডটা লেখাচ্ছেন, একটা লাল কালি দেখি, কালি দেখি কোনো। তাহলে গাদা এস 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 গাদা আছে, এগুলো সব চিহ্ন, এগুলো সব পরমাণু। দেখো এবার সালফার 2জন একসাথে বেরাবার চেষ্টা করছে, হচ্ছে না। 3জন একসাথে পড়ছে না, 4জনও পড়ছে না, 5জনও পারে না, 6জনও পারে না, 7জনও পারে না। 8টা সালফার এক জায়গায় আসবে, আরও একটা লিখতে হবে, 1 2 3 4 5 6 8টা S8, তখন ই স্বাধীনভাবে ঘুরতে পারবে। তাহলে আর অণুটা কত? S8। পরমাণু কত? S। বুঝা গেল? আবার দেখো আরেকটা মজা, এইবারে মজাটা পাবে, এইবারে লাস্ট লাইনটা বেরিয়ে মজা পাবে। হাতেই মুছি। দেখো যেমন নিয়ন হিলিয়াম এগুলা, হ্যাঁ, হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন নিষ্ক্রিয় মূল্য সবগুলা। আমি নিয়নটা করছি আপাতত 10 নম্বর মূল্য, জানেন তো সবাই। যত শূন্য জানেন তো সবাই, প্রথম 20টা গণ, তাহলে পারবে। নিয়ন, এলা নিয়নের পরমাণু বদ্ধ অবস্থায় আছে। ইয়ারা মুক্ত অবস্থায় হইতে গেলে জানো কেমন হবে বিরাই? একাই বেরিয়ে যায়, যাহা করি, ইয়াতে কোনো টেনশন নেই। তাহলে বলো, এটা পরমাণু ছিল ভিতরে, কিন্তু যখন বেরিয়ে গেল তখন কি বলছি? স্বাধীনভাবে বেরিয়ে গেল পরিবেশে, তখন কি হয়ে গেল? এটা অণু। তাহলে ইয়ার অনুজা পরমাণুতা অনেক মূল্যে এমনিও আছে, পরমাণুটাই অণু। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু পরমাণুর অণু নয়, অক্সিজেনের পারমাণবিক কথা। এইবারে পারমাণবিকতা বলে একটা জিনিস পাবে তুমি পাইছো পারমাণবিক সংখ্যা। আবার বলবো পারমাণবিক সংখ্যা, কোনো মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক গুরুত্ব আগের ক্লাসে বলেছি, কোনো মৌলের একটি পরমাণু কার্বনের 1/12 অংশ থেকে যত গুণ ভারী তাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলে। যেমন অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, সালফারের পারমাণবিক গুরুত্ব 32। যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, সালফারের পারমাণবিক সংখ্যা 16। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তেমনি সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23। যেমন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, যে যত নম্বর মৌল সেটাই পারমাণবিক সংখ্যা, সেটাই আর প্রোটন সংখ্যা, সেটাই আর ইলেকট্রন সংখ্যা। কিন্তু পারমাণবিক গুরুত্ব অন্য জিনিস। সেই শীতকালের বাঁধাকপি বিক্রি আমি বলেছি, কার্বনের 1/12 অংশ থেকে কত গুণ ভারী, কার্বন দিয়ে বিচার করা হয়। পারমাণবিক গুরুত্ব ডাইরেক্ট বাই করা যায় না। পারমাণবিক ওজন, পারমাণবিক গুরুত্ব মানেই পারমাণবিক ওজন। যেটা পারমাণবিক গুরুত্ব ভাই, সেটাই পারমাণবিক গুরুত্ব ওজন ভাই, কিন্তু পারমাণবিক ওজন বাই করা যায় না। টোটাল প্রোটন, টোটাল ইলেকট্রনের ভর বড়ই জটিল। আমি বলেছি প্রোটনের ভর 1.6725 × 10⁻24 গ্রাম। আমি বলেছি নিউটনের ভর 1.6750 × 10⁻24। আমি বলেছি একটা ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম। আমি বলেছি সেইলে আবার 11টা করে আছে, এটা 12টা করে আছে, ওইটা 13টা করে আছে, যোগ করা বড় জটিল কাজ। তখন এভারেজ একটি ওজন আমরা দ্বারস্থ হই, পারমাণবিক ওজন। সেই পারমাণবিক ওজনটা তো অঙ্ক করতে করতে খুব কাজে দেয়। তোমরা তো অঙ্ক করিছো, কিন্তু বিষয়টা বুঝো, ভেতরে লাও, ফিলিংস লাও। আজকে তার মানে কিছু কিছু পরমাণুটাই অণু, যেমন নিয়নের পরমাণুটাই অণু, হিলিয়ামের পরমাণুটাই অণু। যেটা পরমাণু সেটাই অণু, মানে স্বাধীনভাবে ঘুরে ওঠে, মার্কেটে পাওয়া যায় স্বাধীনভাবে। মার্কেটে মানে পরীক্ষাগারে, আমাদের কেমিস্ট্রির বিভিন্ন জায়গায়, প্রকৃতিতে পাওয়া যায়। কিন্তু অক্সিজেন প্রকৃতিতে O2 অবস্থায় থাকে, ও অবস্থায় কোনোদিন পাবে না। হাইড্রোজেন প্রকৃতিতে H2 অবস্থায় থাকে, H অবস্থায় পাবে না। বুঝা গেল?
ওজন গ্যাস প্রকৃতিতে O3 অবস্থায় থাকে, ও অবস্থায় পাবে না। দুটাই একই জিনিস, অক্সিজেন আর ওজন দুটাই একই মূল ভাণ্ডার, একই ও দিয়ে তৈরি। কিন্তু একজন 3টা পরমাণু দিয়ে যখন তৈরি হবে তখন ওকে ওজন বলা হয়। যখন 2টা পরমাণু দিয়ে অক্সিজেনের একটা অণু গঠন হবে তখন তাকে অক্সিজেন বলা হয়। দুটাই গ্যাস, দুটাই বায়ুমণ্ডলে পাওয়া যায়। নাইট্রোজেন পরমাণুটা তো N, কিন্তু স্বাধীন অস্তিত্ব নাই। স্বাধীন অস্তিত্ব কার আছে? N2। এবার গাদা N2 আছে প্রকৃতিতে, নাইট্রোজেনও ভরা আছে, অণু গাদা আছে। যদি বলো প্রকৃতিতে নাইট্রোজেন কি আছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের কি আছে, পরমাণু অবস্থায় আছে কি? না স্যার, N2 অবস্থায় আছে। এর কোনো অস্তিত্বই নাই পৃথকভাবে। N একটি কল্পনা। আর যে জটা, এবারে পারমাণবিকতা নতুন সংজ্ঞা দেখো, পারমাণবিক সংখ্যা পাই গেছো, পারমাণবিক ওজনও পাই গেছো। আজকে তোমাকে আমি সব থেকে লাল কালিতে গুরুত্বপূর্ণ জিনিসটা লিখব। এটা যারা জানে তারা ফিজিক্যাল সায়েন্স বহুত ভালো জানে, কেমিস্ট্রি তারা বহুত ভালো জানে। এটাকে বলছে পারমাণবিকতা। বড় করে লেখো, ঘরের আগেটা তো চিটাই দিবে। কতা 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 পারো, অনেক ছেলে ভাবে এলা সব একই বটে, পারমাণবিক সংখ্যাটুকু ভাবে যা বটে। আর সিরিয়াস হ্যাঁ, পারমাণবিক সংখ্যা জানি তো, পারমাণবিক গুরুত্ব এলা সব, পারমাণবিক সংখ্যা পারমাণবিক গুরুত্ব এলা সব ও ভাই একই ভাবে হয়েছে। আকাশ জমিন তফাৎ সবগুলা তিনটারই। পারমাণবিক সংখ্যা তো প্রোটন সংখ্যা, যে যত নম্বর মূল যেটা তুমি সিরিয়াল করেছো, প্রথম 20টা মূল প্রথম দিনে যেটা পড়ে রেখে দিয়েছো, সেইটাই তোমার পারমাণবিক সংখ্যা। ওইটাই তুমি জানো শুধু, আর বাকি তারপরে আর আয়ত্ত করো নাই। প্রথম 20টা মূল আয়ত্ত অন্য জিনিস, মুখস্থ অন্য জিনিস। আরে মুখস্থ তো সবাই করিস এখন বর্তমানে। যাকে সিধা রাস্তার ধারে 3 জন পেরিয়ে যাবে, দেখবে তুমি 3 জনেই জানে। 10 জন পেরিয়ে গেলে 10 জনেই জানে, 20 জন পেরিয়ে গেলে 19 জন জানে। প্রথম 20টা মূল সবাই জানে, কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে না, ওটাকে ইউজ করতে পারে না এখনো। কোনো বেকার করেছি, ওটা না করলেও চলতো। যে ইউজ করতে পারছে না সে এটা না করলেও চলতো, করে কি লাভ? এটা গান মুখস্থ করো, ইউজ করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথম 20টা মূল আয়ত্ত করতে হবে, মুখস্থ না। আয়ত্ত অন্য জিনিস। এইবারে শোনো, পারমাণবিকতা। পারমাণবিকতা কাকে বলে? যদি কেউ বলে আমি বানাবো, আমি তো মুখস্থ করতে পারি না, আমার একটি ভগবান ক্ষমতা দিনে মুখস্থ, তথ্য মুখস্থ করতে পারি। মানবিকতা তো শুনিছো, মানবিকতা হিউম্যানিটি, মানবিকতা দরদি, মানবিকতা বোধ, তার সঙ্গে পারো যোগ হয়েছে। তাহলে পারমাণবিকতা। কোন মৌলের একটি অণু যতগুলা পরমাণু নিয়ে গঠিত তাকেই তার পারমাণবিকতা বলে। বলো নাইট্রোজেনের পারমাণবিকতা কত? 2। অক্সিজেনের কত? 2। ওজনের কত? 3। সালফারের কত? 8। ফসফরাসের কত? 5। সরি, ফসফরাসের 4। নিয়নের 1। যাদের একসাথে অণুটাই পরমাণু, যাদের এক তাদের অণুটাই পরমাণু। যারা এক পরমাণবিকতা তাদের অণুটাই পরমাণু। নিয়নের অণুটাই পরমাণু। নিয়নের চিহ্নও এনি, নিয়নের সংকেতও এনি। আবার এলা সংকেত। আরে অণুকে সংক্ষেপে প্রকাশ করার রীতিকেই সংকেত বলে। তুমি আজ অণু শিখা মানে তুমি সংকেতও শিখে গেলে। আজকে তোমাকে আমি বলি যদি সংকেত বুঝাই দিলাম, হ্যাঁ স্যার সংকেতও বুঝাই দিয়েছি, হ্যাঁ, তবে মৌলিক অণু সংকেত বুঝাইছি, যৌগিক অণু সংকেত তোমাকে অন্যদিন বুঝাবো। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন আর অক্সিজেন নিয়ে গঠিত, ওইটা যৌগিক অণু। আজকে এই অণু বোর্ডে যতলা লিখলাম সব মৌলিক অণু, সব মৌলিক অণু। বুঝাবো, ডিটেলস ক্লাস আসবে এরপর, মৌলিক অণু যৌগিক অণু সম্বন্ধে ধারণা। এই ক্লাসটা খুব ভাইটাল হচ্ছে আজকের যে ক্লাসটা, তোমাকে ক্লিয়ার ধারণা হবে কোনুর। শুধু পার্থক্য দুলি দুলি লেখা, আমি তো মুখস্থ পার্থক্য তো আমি লেখাবোই না, তুমি নিজেই পার্থক্য লিখতে পারবে। যদি এবার তোমাকে অণু পরমাণুর পার্থক্য দেয়, তুমি ঝাড়িয়ে লিখে দেবে। পরমাণু বলতে ওর শুধুমাত্র একটা অস্তিত্বকে বুঝি, কিন্তু অণু বলতে একটা স্বাধীন সত্তা। অণু স্বাধীনভাবে ঘুরিয়ে বলতে পারে। অণুকে সংক্ষেপে প্রকাশ করার রীতিকে বলে এইভাবে লিখছি। যদি বলো ওজনের অণুর সংকেত কত? O3। যদি বলো ওজনের চিহ্ন কত? O। অক্সিজেনেরও চিহ্ন O। তখন তো পরমাণুকে বোঝায়। আর অণু বলতে জটা পরমাণু নিয়ে গঠিত স্বাধীন অস্তিত্ব করার জন্য, বুঝে গেলো, স্বাধীনভাবে মার্কেটে ঘুরবে, এটা বন্দি থাকে এরা সব। এই বন্দিটা কোথায়? বন্দিটা কল্পনা। এই যেগুলো বন্দিটা স্যার কোথায় ছিল, এই বক্সটা আপনার কোথায় বটে, এটা কল্পনা। আমার কল্পনাটি করতে হবে, কিন্তু স্বাধীন অস্তিত্ব মানে আমাদের সাথে ঘুরে বলছে আকাশে বাতাসে তুমি পাবে, আমি যথায় তথায়। অক্সিজেনের যেখানে তুমি পাচ্ছ, অক্সিজেন লিখছি, কী লিখছো? অক্সিজেন O2 নিচ্ছ, আমরা বলি O2। অক্সিজেনের অণু নিচ্ছ, হ্যাঁ, একটি অণুকে লিখছি কি? গাদা অণু আছে, অণু গাদা আছে, কিন্তু প্রত্যেকটা সেটে সেটে আছে, দুটা করে পরমাণু নিয়ে গঠিত আছে। ভাঙা যাবে কিনা? এটাকে ভাঙিয়ে গেলে পরমাণু স্বাধীন থাকতে পারবে না, তাহলে ইলেকট্রন প্রোটন নিউট্রন ডাইরেক্ট হয়ে যাবে। যদি বলো ভাঙিয়ে দিব, যদি ভাঙিয়ে যাবেই না, সম্ভবই নয়। ভাঙিয়ে গেলে আর কোনো অস্তিত্বই নেই। কষ্ট হবে বুঝতে, অল্প কষ্ট হবে, এই অস্তিত্ব নেই কথাটা, ঠিক আছে? তাহলে স্যার ভাঙিয়ে তো দিলাম, অস্তিত্ব নেই কেন বলছেন? না, অস্তিত্ব নাই, তার মানে তুমি একটু কল্পনা জগতে চলে গেলে, ও তো চলে গেলে। যেটা বলছি সেটা তোমাকে ফিলিংস করতে হবে। পড়াটা শুধু বই পড়লে এইসব ফিলিংস পাওয়া যাবে কিনা, কল্পনা করতে হবে, তবে তুমি প্রপার নলেজ পাবে।
আশা করি সবাই পারমাণবিকতা ক্লিয়ার হয়েছে। যদি পরমাণু থেকে অণু ক্লিয়ার হয়েছে তো পারমাণবিকতা ক্লিয়ার হবেই। পারমাণবিকতা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব খুব খুব। পারমাণবিকতা নতুন টার্মস পেলে আজকে তোমরা, একটা ক্লাসেও দিই আমি এইটা, আজকেই দিলাম 9 নম্বর ক্লাসে। কোন মৌলের একটি অণু যতগুলি পরমাণু নিয়ে গঠিত তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। নাইট্রোজেনের পারমাণবিকতা 2, অক্সিজেনের পারমাণবিকতা 2, ওজনের পারমাণবিকতা 3, সালফারের পারমাণবিকতা 8, ফসফরাসের পারমাণবিকতা 4, নিয়নের পারমাণবিকতা 1, হিলিয়ামের পারমাণবিকতা 1, আর্গনের পারমাণবিকতা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনোডন সবার পারমাণবিকতা 1। নিষ্ক্রিয় মূলের চেনটা যত আছে 2, 10, 18, 36, 54, 86, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনোডন সবার পারমাণবিকতা কত? 1। ওদের অণুটাই পরমাণু, ওদের যেটা অণু, কোন মৌলের যেটা পরমাণু সেটাই অণু। মানে পরমাণু স্বাধীন থাকতে পারে কি? হ্যাঁ, পরমাণু স্বাধীন থাকতে পারে। ওদের ক্ষেত্রে পরমাণুই স্বাধীন থাকতে পারে, তখন পরমাণুটুকুই সম্মান দিয়ে হয়েছে অণু। কিন্তু সবার ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে পরমাণুটুকু অণু কোনোদিন বলা যাবে না। অক্সিজেনের পরমাণুর কল্পনা আছে, অক্সিজেনের পরমাণু স্বাধীন অস্তিত্ব নাই। আশা করি সবাই বুঝে কিছু। খাতা করে কিছু হবে নাই, খাতা করলে স্যারকে দেখেন দিলে, স্যার এই যে খাতা করেছি, অ্যাপ্লিকেশন করো। তার সাথে খাতা করে না, অন্য কিছু করো, লোহা কাটো, বেশি মজবুত করো। পড়াশোনা হচ্ছে না তোমার দ্বারা, তার মানে অন্য কিছু কাজ করতে বলছি তোমাকে। এই যে ফেল চালু করছে সরকার, শুনিস তো? ফেল চালু করছে, সবাই বলছে পাস ফেল চালু করছে। পাস তো ছিলই আগেই, ফেল চালু করছে। ফেল পাস তো ছিলই, তোমরা তো 7 থেকে 8 উঠতে, পাস ফেল কি চালু করছে? কারণ আগে কিছুই ছিল না নাকি? ফেল চালু করছে সরকার। এরপর দেখবে যখন 8 ফেল করে যাবে 10 বার কেউ, যদি প্রপার নিয়মে হয়, প্রপার খাতা দেখা হয়, তাহলে অন্য কাজে নিযুক্ত হবে, একদম পারফেক্ট করছে। তাহলে এখন সবাই অনার্স, সবাই পিএইচডি, ঠিক আছে, সবাই নম্বর 92%। কিন্তু যদি ফেল চালু হয়ে যায় কোনো মতে, তাহলে অর্ধেক ছিলা ক্লাস 8 পড়ে পড়ে অন্য কাজ করবে, ভালো হবে কি এটা? আরে ও ভালো মানুষ, ও ফেল করছে মানে খারাপ না, কিন্তু তোমাকে সরকার বাধা দিছে, এদিকে আসিন না, এদিকে আসিন না, অন্য কাজ করতে যাবো, ধান কাট বা কিছু। সমাজে সব কর্মী দরকার। আরে ওরাও ভালো, ওরাও দেশ চালায়, ওরা যথেষ্ট সম্মানের জন্য পাবে। কিন্তু সবাই পড়াশোনা থেকে আগেই যদি আটকান দেওয়া হয়, এটা ভালো নিয়ম। নাহলে আমরা সবাই পড়াশোনা করে ফেলছি, সবাই পিএইচডি করে দিছি, নিয়ে সবাই ভাবছি আমরা শিক্ষিত। আদৌ সবাইকে পাস করানো হয়ে গিয়েছিল, ফলে সবাই আর ওই কাজ ফিরে যেতে পারছি না, যে কাজগুলো সমাজের আরও কেউ করতে পারে। বেকার সমস্যা মিটবে যদি তুমি ফেল করে দাও, ফেল করেন দাও, দেখবে অনেকেই বিভিন্ন কাজে নিযুক্ত হয়ে যাবে আগেই। তারা বেকার থাকে, তারাও বেকার নাই। আর যে পাস করে বেরিয়ে সে তারা সবাই চাকরি পাবে, তাহলে বেকার আর কেউ থাকবে না। মানে শিক্ষিত ওরা তো আরে ফেল কোনো না, তোমাকে ধমক দিয়ে হচ্ছে, তুমি আগাও না, তুমি আগাও না, বা ভালো করে পড়ো। ধমক, এইটা একটা ধমক। ফেল মানে একটা ধমক, তোমাকে একটা ধমক দেওয়া হলো, একটা জাগ্রত করা হচ্ছে যে তুমি এই দিকে আর আগাও না। সবাই ভালো করবে, অণুর ক্লাসটা মন দিয়ে পড়বে, পরমাণু অণুর পার্থক্য লিখবে খাতায়, চিহ্ন সংকেতেরও পার্থক্য লিখবে, দুটাই কভার করেছি আমি এই ক্লাসটায়। যদি তোমার এবার আমি যদি লেখান দিই নোটস, তারপরে তুমি এটা মুখস্থ করে, এটা ভালো লাগে, ফিলিংসটা লেখো। আরে দুটা পার্থক্য লেখো তাও চলবে, মূল পার্থক্য দুটো লেখো। একটা পার্থক্য লেখো তাও চলবে, পার্থক্য 7টা 8টা করতে যাও না বইয়ের মতন, স্প্লিটিং করে করে পার্থক্য। সবাই ভালো আলোচনা করো। নেক্সট কেমিস্ট্রি 10 নম্বর ক্লাস অবশ্যই আসবে, অবশ্যই কেমিস্ট্রি 10 নম্বর ক্লাস আসবে। প্রচুর সংকেত প্র্যাকটিস করাবো, আমি প্র্যাকটিস পুরো করাবো। যোগ্যতা তোমার আয়ত্ত করে আনতে হইব। ক্লাসগুলো দেখতে থাকো, তোমার আয়ত্ত করে দেবো। শুধু ক্লাস দেখলেই তোমার আয়ত্ত হবে, একমাত্র উপায়। এটার আয়ত্ত হওয়ার একমাত্র উপায় ক্লাস দেখো। প্রচুর প্র্যাকটিসের ক্লাস দেবো আমি সংকেতের। এরপর থেকে প্রচুর প্র্যাকটিস চলবে। কোনো তো ক্লিয়ার হয়ে গেল আমার আজ। এরপরের ক্লাসটা আমি যৌগিক অণু পড়াবো। যৌগিক অণু অলরেডি আমি সংকেত লেখাই নিয়েছি 3-4 মূলক দিয়ে। এরপর আমি 3টা পরমাণু দিয়ে সংকেত লেখাবো এবং যৌগিক অণু, তারপর তার আণবিক গুরুত্ব বাইর করবো। আজকে আণবিক গুরুত্ব কভার করা হলো না, এই ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। আজকে শুধু আমি আণবিক গুরুত্বটা হলো না কিন্তু পড়ানো, লিখেছিলাম আণবিক গুরুত্ব পড়াবো। আণবিক গুরুত্ব এগুলার আমি পরের দিনে পড়াবো, এগুলারই আণবিক গুরুত্ব পড়া যাবে। অনুকে আমি রেডি করলাম শুধু, আজকে অনুর ধারণা। আজকের ক্লাসটা হচ্ছে অনুর ধারণা টপিক করবে। ক্লাসটার নাম দেবে সবাই অনুর ধারণা। অনু আর আণবিক গুরুত্ব হলো না, আণবিক গুরুত্ব আমি নেক্সট দিন করাবো, ঠিক আছে? কারণ এটা অনুর ধারণা দিতে গেলে একটু সময়টা বেশি যায়। ওকে, তাহলে আমাদের এইটা কেটে গেছিল, দেখো অনুটা কেটে গেছিল তোমাদের, হ্যাঁ, ওই ভিডিওটাতে। তাহলে আমি একটু লাস্টে লিখে ওই ভিডিওটা, এটা হাইড্রোজেনের পরমাণু, অনু হচ্ছে H2, পারমাণবিকতা 2, যেহেতু দুটো পরমাণু অনুটা গঠিত হচ্ছে। আর N মানে N2, ওটা O2, এখানে ওজন যখন হবে, এটা ওজন, ওজনের চিহ্ন O, কিন্তু তার সংকেতটা হচ্ছে O3। অনুটাকে O3 এর প্রকাশ করে। পারমাণবিকতা 3, যে যতগুলো অণু নিয়ে গঠিত, যে যতগুলো পরমাণু নিয়ে গঠিত, যে অণুটা যত পরমাণু নিয়ে গঠিত, সেটি হলো পারমাণবিকতা। পারমাণবিকতা খুব ভাইটাল জিনিস এখানে, এই লেসনটা সবাই ধ্যান দেবে, এটা লিখে নেবে সবাই। ফসফরাসের ক্ষেত্রে চিহ্নটা P, 4টা ফসফরাস মিলে অণুটা তৈরি করে, তাহলে পারমাণবিকতা 4। আবার সালফারের ক্ষেত্রে চিহ্নটা S, কিন্তু ওর যে সংকেত সালফারের, যদি বলো সালফারের সংকেত কত, তো S8।
ওর পারমাণবিকতা 8। নিয়নের ক্ষেত্রে চিহ্নটা এনি এবং ওর পারমাণবিকতা 1। আর হিলিয়ামের ক্ষেত্রে 1। নিষ্ক্রিয় মৌলের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনোরেটন সবাই পারমাণবিকতা 1, কারণ ওর পরমাণুটাই অণু। সেই ক্ষেত্রে পরমাণু যা অণুটা একই একদম। কিন্তু এইটা একটু লিস্টটা লিখে নেবে, ভিডিওতে যখন আমি করছিলাম তখন এই অণুটা উঠেনি। এখন অণুটা সবাই ক্লিয়ার করে লিখে নাও শেষটায়, এবং পারমাণবিকতা গুলো ধ্যান দাও। আশা করি সবার পরমাণু এবং অণু সম্বন্ধে ক্লিয়ার ধারণা চলে এসেছে, পারমাণু এবং অণু সম্বন্ধে ক্লিয়ার ধারণা চলে এসেছে। এবং সাথে থাকো, এরপর আমি ছোটদের রসায়ন যে 10, 11 আসতেই থাকবে, এবং আমি প্রচুর সংকেত লেখা প্র্যাকটিস করাবো, মৌলমূলক দিয়ে, মৌল দিয়ে একদম বাচ্চারা হাতে ধরে শেখাবো। বাচ্চারা কোনো ভয় পাওয়ার দরকার নেই। সবাই যাকে আমরা 11, 12 পড়বো তাতে কেমিস্ট্রিতে মানে একদম মানে বিক্রিয়ার সময় ঝড়ের লেগে বিক্রিয়া লেখা শিখে যাবো, প্রত্যেকটা সমাধা বিধান শিখে যাবো। আমরা এমনকি আমরা ইলেকট্রন বিন্যাস, যেটা এসপিডি দিয়ে কোয়ান্টাম মেকানিজমের ইলেকট্রন বিন্যাস পর্যন্ত আমি ছোটদের রসায়ন 20-তে তোমাদের হাতে ধরে শেখাবো। সাথে থাকো, অবশ্যই ছোটদের রসায়ন দেখো, ছোটদের পদার্থবিদ্যা দেখো, আর সর্বোপরি আমার নতুন ক্লাস লঞ্চ হচ্ছে ছোটদের বায়োলজি, ছোটদের জীবন বিজ্ঞান ক্লাসটা অবশ্যই দেখবে। 1 নম্বর ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, অবশ্যই দেখবে, অবশ্যই সবাই দেখবে ছোটদের জীবন বিজ্ঞান। সবাই সাথে থাকবে, অনেক প্র্যাকটিস করো, খাতায় ফ্রেশ ভাবে লেখো, সাথে থাকো। আর ভিডিওটা কেটে যাওয়ার জন্য, প্রথম ভিডিওটা কেটে যাওয়ার জন্য খুব দুঃখিত, আমি খুব দুঃখিত। আমি ওইটা আমার ক্যামেরাম্যান দেখতে পাইনি যে ভিডিওটা কেটে গেছিল, সবার মতো এমনি হয়নি। এরপর থেকে আর এরকম কিছু হবে না, তোমরা সবাই সুস্থভাবে দেখবে। এখন তোমরা টুকে নাও এটা পুরাটাই, যে অণুটা কিভাবে লেখা হয়েছে। এবং অণুটা আশা করি তোমরা এমনি তো লিখতে পেরেছিলে, যদিও কাটা গেছিল। যারা যারা পড়াশোনায় ভালো তারা এমনি তো লিখতে পারবে, কাটা যে আমি মুখে বলেছিলাম কিন্তু দেখাচ্ছিল না, ভিডিওটা কেটে গেছিল ক্যামেরা থেকে সাইডে পড়ে গেছিল। সবাই ভালো থাকবে, অনেক ওকে।